প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেয়া একটি বিশেষ সাক্ষাৎকারের উপর ভিত্তি করে আমাদের আজকের এই আয়োজন। চলুন এই সাক্ষাৎকারের একেবারে গভীরে প্রবেশ করা যাক, যেখানে তিনি তার ক্ষমতাচ্যুতি এবং দেশের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। শুরুতেই তার এই একটা কথাই কিন্তু পুরো পরিস্থিতির ভয়াবহতা পরিষ্কার করে দেয়। ভাবুন একবার, এটা কোনো সাধারণ রাজনৈতিক পালাবদল ছিল না। তার নিজের ভাষাতেই দেশ ছাড়ার সিদ্ধান্তটা ছিল স্রেফ বেঁচে থাকার একটা লড়াই। বোঝাই যাচ্ছে পরিস্থিতি কতটা নাটকীয় ছিল। তো প্রথম অধ্যায়টা হল নির্বাসিত এক নেত্রী। এই যে এত বড় একটা রাজনৈতিক ওলটপালট হল, এর ব্যক্তিগত প্রভাবটা ঠিক কেমন ছিল। শেখ হাসিনার কথা অনুযায়ী তাকে নাকি স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ঢাকায় থাকাটা শুধু তার নিজের জন্যেই নয়, তার কাছের মানুষদের জন্যেও মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তার দৃষ্টিকোণ থেকে দেখলে ক্ষমতাচ্যুতির আগের পরিস্থিতিটা ছিল ভয়াবহ। তিনি বোঝাতে চেয়েছেন যে সাংবিধানিক সরকারকে রক্ষা করাটা তখন প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তার মতে সামরিক বাহিনী তখন আরও প্রাণহানি এড়ানোর জন্যই তাদের সেরাটা দিয়ে চেষ্টা করছিল। এবার আসা যাক সেই অংশে যা সম্ভবত এই পুরো সাক্ষাৎকারের সবচেয়ে বিস্ফোরক অভিযোগ। হাসিনা সরাসরি দাবি করেছেন এটা কোনো সাধারণ ক্ষমতার পালাবদল ছিল না, বরং পুরোটাই ছিল একটা পূর্ব পরিকল্পিত অভ্যুত্থান। এইটাই হচ্ছে তার মূল অভিযোগের কেন্দ্রবিন্দু। তিনি বলতে চাইছেন, ঘটনাগুলো যেভাবে ঘটেছে তা দেখে তার মনে হয়েছে এটা একটা সাজানো নাটক ছিল। তার মতে ৫ই আগস্টের ঘটনাগুলো হঠাৎ করে ঘটেনি, বরং একটা বড় পরিকল্পনার অংশ ছিল। খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে, তাই না, যে এত বড় একটা দাবির পেছনে তার যুক্তিটা কি? চলুন দেখি তিনি ঠিক কোন কোন বিষয়ের দিকে আঙুল তুলেছেন। হাসিনা মূলত এই ৩টা ঘটনার কথা উল্লেখ করেছেন, যা তার মতে একটা পূর্ব পরিকল্পিত কৌশলের প্রমাণ দেয়। তিনি মনে করছেন সবকিছু এত দ্রুত ঘটেছে যে মনে হয় মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন, অথবা তাকে যারা ক্ষমতায় এনেছে তারা সবটা গুছিয়ে রেখেছিল। তো তার সব অভিযোগের কেন্দ্রেই রয়েছেন একজন, মোহাম্মদ ইউনূস। আর তাকে নিয়ে কিন্তু দুই ধরনের ধারণা প্রচলিত আছে। ব্যাপারটা বেশ মজার। দেখুন, একদিকে পশ্চিমা বিশ্ব তাকে দেখছে একজন সম্মানিত অর্থনীতিবিদ, একজন নোবেল বিজয়ী হিসেবে। অন্যদিকে হাসিনার ভাষ্যমতে ইউনূস আসলে একজন অনির্বাচিত ব্যক্তি, যার বাংলাদেশে তেমন কোনো জনসমর্থনই নেই। আচ্ছা, এবার আসা যাক তার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বিস্ফোরক অভিযোগটার দিকে। এই অভিযোগটা কিন্তু পুরো বিষয়টাকে একটা অন্য দিকে ঘুরিয়ে দেয়। তার এই কথাটা শুনুন। তিনি সরাসরি একটা সতর্কবার্তা দিচ্ছেন। মানে তিনি বলতে চাইছেন ইউনূসের যে বন্ধুত্বপূর্ণ চেহারাটা আন্তর্জাতিক বিশ্ব দেখছে সেটা আসল নয়, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। এখন তার এই অভিযোগটা ঠিকমতো বুঝতে হলে একটা সংগঠনের কথা জানা দরকার, হিজবুত তাহরির। এটি কিন্তু শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিকভাবেই একটা নিষিদ্ধ সংগঠন। মানে সহজ কথায় তার দাবিটা হলো মোহাম্মদ ইউনূসকে আসলে একটা সৌম্য মুখোশ হিসেবে ব্যবহার করা হচ্ছে তার প্রশাসনে থাকা চরমপন্থীদের আড়াল করার জন্য। এই উদ্ধৃতিটা দিয়ে তিনি তার বক্তব্যকে আরও জোরালো করেছেন। তার মতে যারা একটা সময় ভেবেছিল যে ইউনূস হয়তো দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন, তাদের জন্য তার ভাষায় মুখোশটা এখন খুলে যাচ্ছে। তো এতক্ষণ তো গেল ব্যক্তিগত আর রাজনৈতিক অভিযোগের কথা, কিন্তু এই পুরো ঘটনার প্রভাব বাংলাদেশের গণতন্ত্রের ওপর কিভাবে পড়ছে, চলুন শেখ হাসিনার দৃষ্টিকোণ থেকে সেটাই একটু বোঝার চেষ্টা করি। নতুন সরকার আসার পর যে বড় পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। হাসিনার কাছে এই পদক্ষেপটা যেন দেশের গণতন্ত্রের পায়ে বেরি পরিয়ে দেওয়ার মতো, যা সরাসরি তাকে এবং তার কোটি কোটি সমর্থককে প্রভাবিত করেছে। আর এই দলটির সমর্থনের ব্যাপ্তিটা বোঝানোর জন্যই তিনি এই সংখ্যার কথা বলেছেন, লক্ষ লক্ষ মানুষ। তার মতে দেশের এত বিশাল সংখ্যক মানুষ এমন একটা দলকে সমর্থন করে যা এখন রাজনৈতিক কার্যক্রমের বাইরে। দল হিসাবে আওয়ামী লীগের ইতিহাসটাও কিন্তু এখানে বেশ গুরুত্বপূর্ণ। দেখুন, আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এর একটা বড় ভূমিকা ছিল। অতীতে ৯ বার নির্বাচনে জিতেছে এবং বলা হয় এটি দেশের একক বৃহত্তম দল। তাহলে এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? হাসিনার মতে সমাধান একটাই, আর তা হলো একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যার মাধ্যমে দেশে আবার সাংবিধানিক শাসন ফিরে আসতে পারে। তো সবশেষে এই প্রশ্নটাই কিন্তু থেকে যায়, যখন একটা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকেই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হয়, তখন সেই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যায়? শেখ হাসিনার এই সাক্ষাৎকারটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এমনই কিছু গভীর প্রশ্ন তুলে দিয়ে গেল, যার উত্তর হয়তো সময় বলে দেবে।